চলো আজকে ক্লাস শুরু করছি। তোমরা খাতা পেন যার যা আছে কোনো, আর অনলাইনে যারা আছে তারা খাতা পেন একটু নোট করে রাখো। আর এখানে যে ক্লাসটা হবে সেই ক্লাসে পজ করে ভিডিওটা আমি অনলাইনে দিয়ে দেবো, ঠিক আছে? আর সবাইকে আরেকবার বলছি, প্রত্যেকে কিন্তু অনলাইনেই আসার চেষ্টা করবে, ইউটিউবটা দেখে নেবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এরপরে আমরা মার্চ মাস থেকে আমরা একটা সেলিব্রেশন দিয়ে শুরু করব। ও কানেক্টের অনেক বিষয় আছে যেগুলো তোমাদের অভিভাবকদের সঙ্গেও আমরা শেয়ার করব। যে এখান থেকে তোমাদেরকে বলেছিলাম যে কেরিয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে, তো সেই জন্য প্রত্যেকে কিন্তু কানেক্ট করবে, অনলাইনে আসার চেষ্টা করবে। ইউটিউবে দেখে নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকে কানেক্ট করার চেষ্টা করবে। তো আজকের এই মেমোরি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কম্পিউটার মেমোরি নিয়ে। অনেকে শুধুমাত্র শুধু কম্পিউটার প্র্যাকটিক্যাল করলেই হয়ে গেল এরকম ব্যাপারটা নয়। তোমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু নলেজটা নেবে। থিওরি ক্লাসটা এই দিনই হয় না, ঠিক আছে? অনেকে ভাবছে যে থিওরি ক্লাসের দরকার নেই। এই যে আজকে তো এই ক্লাসটার পরে একটা পরীক্ষা আছে। তো পরীক্ষা সেকেন্ড রবিবার করে আমাদের প্রতি মাসেই হয়। তো বিষয়টা হচ্ছে এই যে থিওরি ক্লাসের যেগুলো নেওয়া হয় সেগুলো থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তাহলে তোমরা যদি না আসো তাহলে তো হবে না। সেই জন্য পরীক্ষার জন্য এখানে ক্লাসগুলো তোমাদের অ্যাটেন্ড করা দরকার, ঠিক আছে? আর নলেজের জন্য তো দরকারই অবশ্যই। তো চলো আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ কিনা দেখো। তোমার খোলা আছে, দেখতে পাবে কিনা বলবে, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, তো বেশ, চলো আজকে খাতা পেন নাও, নোট কিছু করবে, আর বাকিগুলো পরে আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা পজ করে করে দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে? তো আজকে শুরু করছি কম্পিউটার মেমোরি। হেডিং দাও, খাতার উপরে হেডিং দাও, আজকেই কিন্তু লিখে নেবে, এটা অন্য দিনে করবে না, ঠিক আছে? আর এক দুদিন পরে হতে পারে, কিন্তু বেশি দিন চলে গেলে তোমাদের মনেও থাকবে না আর লিখবেও না। আর এক্ষুনি যে সব লিখতে হবে তা নয়, শুনে নাও, তারপরে কিন্তু আস্তে আস্তে আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা পজ করে করে লিখে নেবে বাড়িতে যারা আছে, ঠিক আছে? তো কম্পিউটার মেমোরি বলে লেখো। তো প্রথম কথা তোমাদের বলি, মেমোরি বলতে কি বোঝো? মেমোরি মানে কি? এটা দেখা যাচ্ছে তো ওখানে স্ক্রিনে? ঠিক আছে। মেমোরি বলতে কি বোঝো? মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে স্মৃতি, ঠিক আছে? তুমি এই যে আমি বাংলা ভাষায় কথা বলছি, তো এই কথাগুলোর সঙ্গে তোমার পূর্ব থেকে কোনো স্মৃতি তোমার যদি না থাকতো, তাহলে তুমি কিন্তু এই যে কথাগুলো শুনছো, শুনে কিন্তু কম্পেয়ার করছো, তোমার এইগুলো স্টোর আছে তোমার, ঠিক আছে? তবেই তো তুমি বাংলা ভাষাটা বুঝতে পারছো। তুমি জন্মেই কি বুঝতে পারো? বুঝতে পারো না তো। তখন কি করো? তুমি রিসিভ করো, তুমি ওইগুলো স্টোর করো। তুমি ছোটবেলা থেকে যতটা বড় হয়েছো তখন তার মধ্যে ইনফরমেশন স্টোর করেছো, ঠিক আছে? তো যারা অভিজ্ঞ, তার মানে কি? তার মধ্যে প্রচুর ইনফরমেশন আছে। অভিজ্ঞতা মানে কি? ইনফরমেশন আছে তার মধ্যে। অভিজ্ঞ মানুষ মানে কি? তার মধ্যে ইনফরমেশন আছে। তাহলে এই মেমোরি মানে হচ্ছে স্মৃতি বা তথ্য বা ইনফরমেশন, তাই তো? তো আজকের দিনে আমরা যে যুগে বাস করছি সেটাকে কি বলা হয়? ইনফরমেশন টেকনোলজির যুগ, বলি না? আইটি যুগ বলি তো আমরা এখন, তাই তো? এখন তথ্য হচ্ছে সোনা, ইনফরমেশন। যার কাছে যত ইনফরমেশন থাকবে সে তত বড় ধনী। এর উদাহরণ কি যদি বলে? এই কথা স্যার বলছেন, সোনা দানাই তো সোনা। তো যার কাছে ইনফরমেশন থাকবে সে ধনী, মানে তো সেই হচ্ছে ধনী। গুগলের কাছে প্রচুর ইনফরমেশন আছে, আর এই গুগল ডমিনেশন করছে না সারা পৃথিবীতে, তাই তো? তাহলে যার কাছে যত তথ্য থাকবে সে তত ধনী, এটা অন্য বিষয়। কিন্তু কম্পিউটারের মেমোরি, এই যে মেমোরি নিয়ে এত কথা বলছি, সেটা থাকে কোথায়? আজকে প্রশ্ন হচ্ছে সেটা থাকে কোথায়? গল্প যেটা নিয়ে হবে সেটা থাকে কোথায়, বুঝতে পারছো? তো এই যে কম্পিউটিং ডিভাইস, আজকে কম্পিউটিং ডিভাইস বলি না, কম্পিউটার একটা কম্পিউটিং ডিভাইস। আবার এখন বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, বলা হয় না? ক্লাউড কম্পিউটিং মানে এটা জানো? ক্লাউড কম্পিউটিং মানে মানে ইন্টারনেটের মধ্য থেকে ডাইরেক্ট কম্পিউটিং করা যাবে। এই যে আজকে তোমরা যে অনলাইনে আমি ক্লাসটা নিচ্ছি, এই যে ও কানেক্টে ক্লাস নিচ্ছি, ও কানেক্টে কিন্তু ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ছে, ঠিক আছে? তারপরে এখান থেকে তুমি ডাইরেক্ট অনলাইন থেকে সমস্ত কিছু করছো। জাস্ট তুমি এটা একটা ওয়ার্ক স্টেশন হিসেবে ইউজ করছো, তোমার মোবাইল ফোন হোক, তোমার ল্যাপটপ হোক, ঠিক আছে? একটা ওয়ার্ক স্টেশন, একটা মাধ্যম হিসেবে ইউজ করছো। কিন্তু কাজটা কোথায় হচ্ছে? কাজটা হচ্ছে সার্ভারে। সেই কিন্তু সমস্ত কাজ করছে। আমাকে কি কোনো ইনস্টল করতে হলো? হলো না। জাস্ট আমি আমার লগ ইন দিয়ে ঢুকলাম, আমি তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারছি, তাই তো? তাহলে এইটা এখন কিসের সাহায্যে হয়? কোথায় এই তথ্যগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা হবে। কোথায় মেমোরিটা কোথায় থাকে কম্পিউটারে? তোমার মেমোরি কোথায় থাকে? আমাদের মেমোরি কোথায় থাকে? ব্রেনই সবসময় নয়, এখন আধুনিক বিজ্ঞান বলছে আমাদের সমস্ত জায়গায় তথ্য থাকে। আধুনিক বিজ্ঞান বলছে, এখন মডার্ন সায়েন্স বলছে তোমার কোষের মধ্যে তোমার মেমোরি থাকতে পারে, ঠিক আছে? তাহলে মেমোরি হচ্ছে আমাদের শরীরের মধ্যেই থাকে, এটা তো আকাশে কোথাও থাকবে না, বাইরে কোথাও থাকবে না, আমাদের দেহের মধ্যেই থাকবে। তো কম্পিউটার একটা হার্ডওয়্যার,
তাহলে কম্পিউটারের যে মেমোরি আমরা বলছি, তথ্য বলছি, সেটা কম্পিউটারের মধ্যেই থাকবে। তোমার মোবাইল ফোনের মেমোরি চিপ আছে। আর যখন তোমরা মোবাইল ফোন কিনতে যাও তখন বলি না ইন্টারনাল স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ কত সাপোর্ট করবে, সেগুলো বলি তো, সেগুলো দেখেই তো আমরা কিনি, তাই তো? তাহলে এগুলো হচ্ছে মেমোরি, যেখানে কম্পিউটার তার তথ্য বা ইনফরমেশন রেখে দেয়। তাহলে কম্পিউটারের মেমোরি বলতে সহজ কথায় কি বলবে? যেখানে কম্পিউটার তার তথ্য বা ইনফরমেশন রেখে দেয়। এটা একটা হার্ডওয়্যার অবশ্যই। তাহলে হার্ডওয়্যার মানে যাকে ছুঁয়ে দেখতে পারো। এটা ছোট্ট যেমন চিপ, মেমোরি চিপ তো হার্ডওয়্যার, এটাকে ছুঁয়ে দেখতে পাচ্ছ। চিপ কেন না? 8 জিবি, 16 জিবি, 32 জিবি, এগুলো কেন তো? তাহলে এটা কি? এটা একটা মেমোরি, একটা হার্ডওয়্যার, যেখানে কম্পিউটার তার তথ্য বা ইনফরমেশন রেখে দেয়। তাহলে মেমোরি বলতে সহজ কথায় কি বলবে বলো দেখি? কম্পিউটার যেখানে, এটা একটি হার্ডওয়্যার যেখানে কম্পিউটার তার তথ্য বা ইনফরমেশন রেখে দেয়, সিম্পল, বুঝলে? তাকে বলবে কম্পিউটারের মেমোরি। তাহলে মেমোরির বাংলা কি? স্মৃতি বা তথ্য ভান্ডার, ঠিক আছে? তো তাহলে এখানে দেখো ইংলিশে লেখা আছে, ইন কম্পিউটিং মেমোরি রিফার্স টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার। আমি বলছিলাম হার্ডওয়্যার মানে ছুঁয়ে দেখতে পারো। কম্পিউটার হার্ডওয়্যার ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি বলি না আমরা, ইন্টিগ্রেটেড একটা সার্কিট ওটা, ঠিক আছে, যার মধ্যে তথ্যগুলো রাখা থাকে, দ্যাট স্টোর ইনফরমেশন ফর ইমিডিয়েট ইউজ ইন এ কম্পিউটার, যেটা কম্পিউটারে আমরা ব্যবহার করি। কম্পিউটার যেখান থেকে তথ্যগুলো নেয়, গ্রহণ করে, তাহলে সেটাই হবে কম্পিউটার মেমোরি, ঠিক আছে? আমি সহজ করে বলে দিয়েছি তোমাদের বাংলাতে, সেটা নোট করে নিবে। আর প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে যেন উত্তর দিতে পারো। কম্পিউটার মেমোরি বললে বলে দিতে পারো সঙ্গে সঙ্গে, ঠিক আছে? সহজ ভাষায়, সিম্পল ভাবে। এবার এই যে মেমোরি বলছি, এর ক্লাসিফিকেশনটা পড়বে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনে রাখবে। তো এখানে দেখো একটা ছবি আঁকা আছে। আচ্ছা চলো আমি একটা পেন্সিল নিয়ে নিই, তাহলে সুবিধা হবে তোমাদের বোঝাতে, ঠিক আছে? আমি একটা পেন নিই। তাহলে মেমোরি, তো মেমোরিকে, এই হচ্ছে মেমোরি। মেমোরিকে দুটো মূল ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, লেখো, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। দেখো, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? তাহলে মেমোরিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এইটা তোমরা পজ করে লিখে নেবে, আমি তো ইউটিউবে দিয়ে দেবো, তোমরা দেখে দেখে লিখে নেবে, যারা অনলাইনে আসো, বা তোমরাও লিখে নেবে, যতটুকু পারো লেখো, বাকিগুলো পরে লিখে নেবে। এই বলার সঙ্গে সঙ্গে তো তোমরা লিখতে পারবে না, তো সেই জন্য ডোন্ট ওয়ারি, এটা তোমরা পরে লিখে নিও। তো তাহলে মেমোরি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তোমাকে তোমার মা যখন বাজার করতে দেয়, তখন তুমি কি করো? যদি খুব বেশি হয় বাজার, তাহলে কি করো? একটা ফর্দ করে নাও, এটা লিখে নাও, ঠিক আছে? তাহলে এই যে ফর্দ করে নিচ্ছ, এটা কি তুমি পার্মানেন্টলি গুছিয়ে রাখবে বলে? তা তো নয়। তোমার বাজার হয়ে গেলে তুমি ফেলে দেবে, তাই তো? বাজার হয়ে গেল, কাজ মিটে গেল, ও দরকার নেই আমার, ঠিক আছে? তাহলে এইগুলোকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি। বা তুমি স্মৃতিতেও যদি রাখো, সেটা কি সঙ্গে রেখে দেবে? তুমি কন্টিনিউ কি পড়া মুখস্থের মতো রেখে দেবে? তা তো রাখবে না। কেনা হয়ে গেল, তোমার তোমার ব্রেন থেকেও তুমি সেটা মুছে দেবে, মনে রাখতে চাও না, ও মুছে দিতে চাও, ঠিক আছে? তো এই ধরনের মেমোরিকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি। কি বলে? প্রাইমারি মেমোরি। যে তথ্য বা যে ইনফরমেশন কম্পিউটার কিছুক্ষণের জন্য রেখে দেয়, ভালো করে রেখে, ক্ষণস্থায়ী ভাবে রেখে দেয়, তাহলে তাকে বলবে প্রাইমারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি কাকে বলে? কম্পিউটার যেখানে তার তথ্য বা ইনফরমেশন কিছুক্ষণের জন্য রেখে দেয়। ওই যে বললাম, তুমি বাজারে যাচ্ছ, বাজারে গিয়ে একটা চিরকুটে যা কিছু লিখে নিচ্ছ, বাজার হয়ে গেলে ফেলে দেবে। তো কম্পিউটার এটা ক্ষণস্থায়ী, ওর খুব প্রয়োজন নেই, কিন্তু কিছুক্ষণের জন্য প্রয়োজন আছে। তাহলে সেই ধরনের যে মেমোরি, তাকে কি বলবে? ক্ষণস্থায়ী ভাবে যেখানে রেখে দেয় কম্পিউটার, তো সেটাকে কি বলবে? সেটাকে বলবে প্রাইমারি মেমোরি। তাহলে কম্পিউটার যেখানে ক্ষণস্থায়ী ভাবে কোনো তথ্য বা ইনফরমেশন রাখে, সিম্পল, সহজ করে বলবে, তাকে বলবে প্রাইমারি মেমোরি, ঠিক আছে? আর সেকেন্ডারি মেমোরি কাকে বলবে? ঠিক উল্টো, যেখানে কম্পিউটার তার তথ্য বা ইনফরমেশন দীর্ঘদিনের জন্য বা অনেক দিনের জন্য রেখে দেয়, স্টোর করে রাখে, তাকে বলবে সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? তো চলো আজকে প্রাইমারি মেমোরির যে ক্লাসিফিকেশন সেইটা দেখা যায়। তো প্রাইমারি মেমোরিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, খুব ভালো করে দেখো। একটা হচ্ছে ক্যাশে মেমোরি, দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে মেইন মেমোরি। তো ক্যাশে মেমোরিটা কি, এইটা একটুখানি জেনে নাও। তো ক্যাশে মেমোরিটা জানতে গেলে তোমাকে প্রসেসর সম্বন্ধে জানতে হবে। প্রসেসর, সিপিইউ বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউটা কি? সিপিইউটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা হার্ডওয়্যার। কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়। কি বলে? কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক, যেখানে কম্পিউটারের সমস্ত রকম অ্যারিথমেটিক্যাল বা গাণিতিক বা লজিক্যাল বা যৌক্তিক কাজকর্ম হয়, ঠিক আছে? তোমার ব্রেনে কি হয়? তুমি আজকে পড়তে আসবে কি আসবে না ডিসিশন নিয়েছো,
তাই না? তারপরে তোমার যা কিছু চিন্তাধারা, যোগ ভাগ গুণ বিয়োগ, না, তো ডিসিশন গুলো কোথায় নেয়? আমরা 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 কোথায় থেকে নিই? ব্রেন থেকে। যা কিছু চিন্তা ভাবনা, ডিসিশন, সমস্ত কিছু আমাদের লজিক্যাল চিন্তা ভাবনা, ক্যালকুলেশন সবই আমাদের ব্রেনে হয়। তো তেমনি কম্পিউটারেরও একটা ব্রেন আছে যার নাম হচ্ছে সিপিইউ। এবার ওই সিপিইউ এত প্রচন্ড গতিতে কাজ করে, তো তার সঙ্গে সামলাতে পারে না ওই তোমার প্রাইমারি প্রাইমারি মেমোরি, যেটাকে আমি বললাম যে কিছুক্ষণের জন্য যাকে তথ্য যেখানে রাখা হয়। তো এইটাকে সামাল দেওয়ার জন্য, ঠিক আছে, যেহেতু ও প্রচন্ড গতিতে ছবি, প্রচন্ড ইনফরমেশন গ্র্যাব করে নেয়, তো সেই জন্য এইটাকে সামলানোর জন্য মাঝখানে, মানে প্রাইমারি মেমোরি, কি বললাম, প্রাইমারি মেমোরি আর সিপিইউ এর মাঝখানে এক ধরনের মেমোরি থাকে। কি বললাম? সিপিইউ এবং প্রাইমারি মেমোরির মাঝখানে এক ধরনের মেমোরি থাকে যাকে বলা হয় ক্যাশে মেমোরি। এইটা কোথায় থাকে? এইটা থাকে কিন্তু প্রসেসরের মধ্যে। আগে থাকতো প্রসেসরের বাইরে। এখন যে টেকনোলজি এসেছে আমরা, সেটা তুমি যখন কোনো একটা প্রসেসর দেখবে বা কিনতে যাবে, শুধু প্রসেসরের তুমি যদি দেখো, সেখানে বিভিন্ন প্রসেসরের ক্যাশে মেমোরি বিভিন্ন হয়। যে প্রসেসরের ক্যাশে মেমোরি বেশি হবে, সেই প্রসেসরের স্বাভাবিকভাবে দাম বেশি হবে। এবং ক্যাশে মেমোরি গুলো যে মেটাল দিয়ে তৈরি হয়, সাধারণত সোনা বা হিরে বা এই ধরনের কিছু, তো যেই জন্য এর দামও অনেক বেশি হয়। যার ক্যাশে মেমোরি বেশি থাকবে, সেই প্রসেসরের দাম স্বাভাবিকভাবে বেশি হবে, এবং সেই প্রসেসর খুব দ্রুতভাবে কাজ করতে পারে যার মধ্যে ক্যাশে মেমোরি থাকবে। তাহলে ক্যাশে মেমোরি কোথায় থাকে, এটার কাজ কি, বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? তো এরপরে চলে আসো মেইন মেমোরি। তাহলে ক্যাশে মেমোরিটা বুঝতে পারলে ক্যাশে মেমোরিটা কোথায় থাকে সেটা আমি বলে দিলাম। এবার চলে আসি মেইন মেমোরি। তো মেইন মেমোরির মধ্যে আবার দুটো ভাগ আছে, র্যাম, ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলো লিখতে হবে না, পরে লিখে নেবেন। আর হচ্ছে রম, দেখতে পাচ্ছেন? র্যামকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, এইচ র্যাম আর ডি র্যাম, ঠিক আছে? তাহলে র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রমের আবার এখানে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, পি রম, ইপি রম, ইইপি রম। রম অ্যাকচুয়ালি রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি মানে শুধুমাত্র তুমি পড়তে পারো, শুধুমাত্র পড়তে পারবে। রিড অনলি মানে শুধু পড়ে। আর র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে সবসময় তুমি ওখান থেকে অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? সেটাকে আমরা র্যাম বলি। মোবাইল ফোনে র্যাম আছে, যে কোনো কম্পিউটার মানেই তাতে র্যাম থাকবে। আর র্যাম অবশ্যই সেটা কি বলেছিলাম, দীর্ঘস্থায়ীভাবে থাকে না, কিছুক্ষণের জন্য কম্পিউটার এই মেমোরিটাকে ব্যবহার করে, কারণ এটা তো তোমার প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে। প্রাইমারি মেমোরি মানে কিছুক্ষণের মেমোরি, কিন্তু এক্সেপশনাল আছে রম। রমের মধ্যে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে রেখে দেয়, এক্সেপশনাল, ভালো করে বুঝে নেবে এগুলো। রম কিন্তু এক্সেপশনাল, এখানে রেখে দেয়, কিন্তু এটাকে প্রয়োজনে তুমি ইরেজ করতে পারো, মুছে দিতে পারো, ঠিক আছে? তো রমের উদাহরণ আমি দেখাবো, এরকম রমের উদাহরণ কি আছে সেগুলো আমি বলবো পরে। তাহলে রম কিন্তু এক্সেপশনাল, এর চরিত্র কিন্তু অন্যরকম। যদিও এটা প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে, তবুও এর সেকেন্ডারি মেমোরির মতো বৈশিষ্ট্য আছে, মানে ও ধরে রাখে, ইনফরমেশন ধরে রাখে, যে কথাটা কিন্তু প্রাইমারি মেমোরি অন্যগুলোর ক্ষেত্রে খাটে না, এ কিন্তু ধরে রাখে, তবুও কিন্তু এই প্রাইমারি মেমোরির মধ্যে আছে। কারণ হচ্ছে বিশেষ প্রক্রিয়ায় তুমি এটাকে বুঝতে পারো। যেমন হচ্ছে পি রম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তুমি এটাকে রিপ্রোগ্রাম করতে পারো। তারপর হচ্ছে ইপি রম, ইরেজেবল মানে মুছে ফেলতে পারো, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপর হচ্ছে ইইপি রম, ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ঠিক আছে? তাহলে এগুলো ফুল ফর্ম আছে, তোমরা দেখে নেবে, জাস্ট শুনে রাখো। তাহলে এই হচ্ছে তোমার এই পোর্শনটা, কম্পিউটারের এই পার্টটাকে নিয়ে আলোচনা এতক্ষণ ধরে করে ফেললাম, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার কিছুক্ষণের জন্য রেখে দেয়, কিন্তু এক্সেপশনাল রং, আমি সেটা বলেও দিলাম, ঠিক আছে? এ কিন্তু কিছুক্ষণের জন্য রাখে না, এর মধ্যে তথ্য থাকে, ইনফরমেশন থাকে, কিন্তু এটাও কিন্তু প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে, এটাকে বিশেষভাবে ইরেজ করতে হয়। আর রমের উদাহরণ আমি দেখাবো পরে, সেটা পরে আসছে। তো এবার চলে আসি, একটা পোর্শন কমপ্লিট হয়ে গেল। তাহলে কম্পিউটার মেমোরি, প্রাইমারি মেমোরি যেটাকে বলি, তা কমপ্লিট হয়ে গেল। প্রাইমারি মেমোরির মূল বিষয় কি না, এখানে ক্ষণস্থায়ীভাবে কোনো ইনফরমেশন কম্পিউটার রেখে দেয়, ঠিক আছে? এই মেমোরিতে কিছুক্ষণের জন্য রাখো, দীর্ঘস্থায়ী ভাবে নয়। আমি উদাহরণ দিলাম, তুমি বাজারে যাচ্ছ, কিসের জন্য? ওই জাস্ট চিরকুটে লিখে যাচ্ছ, কিছুক্ষণ বাজার হয়ে যাও, দেখো তো ওর কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি ফেলে দেবে, তোমার ওই মেমোরির কোনো দরকার নেই, বা মাথা থেকেও তুমি মুছে ফেলে দেবে, দরকার নেই। তো সেইটাকে তুমি বলবে প্রাইমারি মেমোরি।
এবার সেকেন্ডারি মেমোরি আসে। তুমি এই যে আজকে পড়াশোনাটা করছো, আজকে যে নলেজটা দিচ্ছ, সেটা কি খাতায় রেখে দিবে তারপর বাড়ি গিয়ে ফেলে দেবে? তা তো না। এটা তুমি ওখানে নোট করে রাখছো দীর্ঘস্থায়ী ভাবে, যাতে তুমি 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে আবার উল্টে খুলে দেখতে পারো। পারো না? তাহলে এটাকে বলবে সেকেন্ডারি মেমোরি। শুনতে কিন্তু অন্যরকম লাগছে, প্রাইমারি মেমোরিটা কি বোধহয় এরকম, শুনতে কিন্তু অন্যরকম। সেকেন্ডারি মেমোরিটা কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে রেখে দেওয়ার জন্য। তাহলে সেকেন্ডারি মেমোরি যেখানে যে মেমোরিতে কম্পিউটার তার তথ্য বা ইনফরমেশন দীর্ঘস্থায়ী ভাবে রেখে দেয়, অনেক দিনের জন্য রেখে দেয়, তাকে কি বলবে? তাকে বলবে সেকেন্ডারি মেমোরি। এইবার এই সেকেন্ডারি মেমোরির মধ্যে কি কি আছে সেটা দেখ। ম্যাগনেটিক টেপ, এইটা প্রায় অবসলেট হয়ে গেছে, এখন আর ব্যবহার করা হয় না। তোমরা খুব পুরনো যারা যে মানুষগুলো আছে তারা টেপ রেকর্ডার দেখেছে, ঠিক আছে? তারপরে ওই ভিসিডি দেখেছে, ভিডিও হতো, তখন একটা চওড়া এবং টেপ থাকতো, সেটাতে মানুষ দেখেছে। তো সেইটাও কিন্তু একটা মেমোরি, তার মধ্যে তো তথ্যই রাখা থাকতো। এটা কম্পিউটারের ক্ষেত্রে প্রথম একটা ড্রাম, মেমোরি ড্রাম হিসেবে ইউজ করতো। পরবর্তীকালে বাই প্রোডাক্ট হিসেবে এই রেডিও টেপ বা তোমার ভিসিডি এসবগুলো পরবর্তীকালে এসেছিল, ঠিক আছে? তাহলে এটা এক ধরনের টেপ, ম্যাগনেটিক টেপ। তো এটা এক ধরনের মেমোরি। এইটা এখনো ব্যবহার হয়, খুব ভালো করে লক্ষ্য করবে। কোথায় হয় বলো তো? এখনো ব্যবহার হয়, বলো যদি মনে করে বলতে পারো। হ্যাঁ, না, ম্যাগনেটিক টেপটা ব্যবহার হয় সিনেমা হলে, ক্যামেরায় কেন? ক্যামেরা তো সব তো এখন আধুনিক চলে এসছে, ভাবো। এটিএম কার্ড দেখেছো তো, ওই ফিতের মতো কোটিটা লাগানো থাকে, ওটাও কিন্তু ম্যাগনেটিক টেপের মতোই এক ধরনের টেকনোলজি, ঠিক আছে? মানে ওর মধ্যে তো তোমার ইনফরমেশন বা তথ্যগুলো রাখা থাকে। একটা তো টেপই তো ধরতে গেলে, তাই না? তো এর মধ্যে তথ্যটা রাখা থাকছে। তো এই ধরনের ছোট্ট জিনিসের মধ্যে তোমার তথ্য রাখা থাকছে। এখন এগুলো তো অনেক ফ্যাসিনেটিং জায়গায় চলে গেছে। তো ওই রকম তো আর ওইভাবে আর ইউজ হয় না। সেগুলো তো এখন তোমার টেপ রেকর্ডারের জায়গায় এখন তো পেন ড্রাইভ চলে এসছে। আগে ছিল সিডি, ডিভিডি, সেও তো নেই, সেও চলে গেছে, তাই না? তো প্রথমে কি ছিল? প্রথমে সেই কলের গানের রেকর্ড ঘুরতো, গামাফোন রেকর্ড বলা হতো, তাই না? সেটা এক ধরনের তথ্য ছিল, সেখানে পিন লাগানো থাকতো, পিন থেকে সাউন্ড হতো, ওটাও এক ধরনের তথ্যের মেকানিজম। তো পরবর্তীকালে সেটাকে ডেভেলপ হয়, পরবর্তীকালে টেপ আসে, তারপরে ভিসিডি, ডিভিডি এগুলো আসে। তো এগুলো সবই কিন্তু তোমার সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। তারপর হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, যেটা নিয়ে বলছি, যেটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, এইটা আসে। ম্যাগনেটিক ডিস্ক, ঠিক আছে? তো এইটা আসে, এইটা অনেক আগের কথা, তোমার সেই 2000, 2003, 2004 এর এর মধ্যে এগুলো ব্যবহার হতো, তারপরে অবসোলেট হয়ে গেছে, এটাও আর ব্যবহার হয় না, এগুলো অবসোলেট হয়ে গেছে। তবু জেনে রাখার দরকার। অপটিক্যাল ডিস্ক, অপটিক্যাল ডিস্কের মধ্যে তোমার সিডি পড়ছে, ডিভিডি পড়ছে, বিআরডি, ব্লু রে ডিস্ক, এগুলো নিয়ে আলোচনা করবো পরে। এইচ ভিডি মানে হলোগ্রাফিক ভিডিও ডিস্ক, এইচ ভিডি হলোগ্রাফিক ভিডিও ডিস্ক, এগুলো কি জিনিস আমি পরে এই বিআরডি, এইচ ভিডি এগুলো নিয়ে আসছি। তোমরা সিডি আর ডিভিডি তো পরিচিত, তোমরা সিডি ডিভিডি তো তোমরা দেখেছো। সিডির ফুল ফর্ম পরে কম্প্যাক্ট ডিস্ক, আর ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক, এগুলো নিয়ে তোমাদের পড়বে। তাহলে এগুলোর মধ্যে যে তথ্য রাখা থাকে, এটা তো তুমি তথ্য সঙ্গে সঙ্গে মুছে ফেলবে না, থাকবে ওর মধ্যে। তোমার সিডিতে বা ডিভিডিতে তথ্য থাকলো, সিনেমা দেখা হলো, সিনেমা দেখা হয়ে গেলে কি মুছে যায়? তা তো না, ওর মধ্যে থেকে যায়, আরো যতজন মানুষ খুশি দেখতে পাবে, তাই তো? তাহলে তথ্যগুলো এখানে পার্মানেন্টলি থাকে, কি বললাম? দীর্ঘস্থায়ী বা পার্মানেন্টলি থাকে। তো সেগুলো কি তুমি কি করবে? সেকেন্ডারি মেমোরি, তাই তো? সেকেন্ডারি মেমোরি। এবার চলে আসি ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরির মধ্যে কি পড়ছে? ফ্ল্যাশ মেমোরির মধ্যে মেমোরি কার্ড, যে কোনো ধরনের মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডগুলো কোথায় থাকে? তোমার ক্যামেরাতে থাকবে, তোমার মোবাইল ফোনে থাকবে, ওই যে যেটাকে তোমরা চিপ বলো, মেমোরি চিপ বলছো, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ফ্ল্যাশ ড্রাইভ, বুঝতে পারছো? পেন ড্রাইভ এটাও এক ধরনের ফ্ল্যাশ ড্রাইভ। এই যে পেন ড্রাইভ বলে নিচে লেখা আছে, ফ্ল্যাশ ড্রাইভ। তো যখন পেন ড্রাইভ চলে এলো, তারপরে মেমোরি কার্ড চলে গেল, এইগুলোর সবটাই রিপ্লেসমেন্ট হয়ে গেল, এগুলো কিন্তু আর সেরকম ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার খুব বেশি পরিমাণ জায়গায় এগুলো ইউজ হয় না, এক্সেপশনাল কোনো জায়গায় ইউজ হয়, ঠিক আছে?
দেখতে পাচ্ছ না? ওই যখনই আমি করলাম তখন স্ক্রিনটা আসছিল না। আচ্ছা দেখো, এবার দেখো দেখা যাচ্ছে কিনা। আরেকবার আমি স্ক্রিনটাকে শেয়ার করছি। ইন্টার স্ক্রিন, দেখো এবার দেখা যাচ্ছে। ওটা দেখবে, লক্ষ্য করবে দেখা যাচ্ছে কিনা, মানে মাঝে মাঝে এতক্ষণ ধরে দেখালাম দেখা যাচ্ছিল তো, হ্যাঁ, তারপরে হঠাৎ করে মানে কিছু একটা হবে, ওই ফোনটা এলো বলে মানে কেটে গেল, এটা হতে পারে। আমি ওটা লক্ষ্য করবে ওখানে আসছে কিনা, ঠিক আছে? তো চলো স্লাইড শোতে চলে যাই। তাহলে এতক্ষণ ধরে যা বললাম বোঝা গেল, ফ্ল্যাশ মেমোরি সেটা নিয়ে বললাম। আচ্ছা, এটা কিছুক্ষণ স্টে রাখলাম, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে তোমরা ইউটিউবে তো এটা দেখা যাবে, তো তোমরা লিখে নেবে এটা, ঠিক আছে? তারপরে নেক্সটে চলে যাচ্ছে। দেখো এখানে ফুল ফর্ম গুলো লেখানো আছে, ফুল ফর্ম গুলো লিখে নেবে খাতাতে। আমি কিছুক্ষণ স্টে রাখছি, এটাকে সরিয়ে দিলাম, তো তোমরা এটা দেখে নেবে। দেখা যাচ্ছে মানে পরিষ্কার, ঠিক আছে? তো দেখে নাও। তো এইটা হচ্ছে তোমার ফুল ফর্ম গুলো পরীক্ষায় পড়বে। র্যামের ফুল ফর্ম কি, রমের ফুল ফর্ম কি, এইচ র্যামের ফুল ফর্ম কি, এখানে দেখো পরপর দেয়া। এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, এফডিডি ফ্লপি ডিস্ক ড্রাইভ, এগুলো সবই কিন্তু মেমোরির মধ্যে পড়ছে। এই যে সিডি কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, বিআরডি ব্লু রে ডিস্ক, এইচভিডি হলোগ্রাফিক ভিডিও ভার্সেটাইল ডিস্ক বা ভিডিও ডিস্ক দুটোই বলা হয়, যে কোনো একটা লিখলেই হবে। তো এই ফুল ফর্ম গুলো দেয়া আছে, ফুল ফর্ম গুলো নিজেরা করে নেবে, লিখে নেবে, ঠিক আছে? খাতাতে লিখে নেবে, এগুলো পরীক্ষায় পড়বে। এবার নেক্সটে চলে যাচ্ছে। এইবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেমোরি ইউনিট। কোনো কিছু মাপতে গেলে আমরা কি করি? রাশি ব্যবহার করি। কোনো কিছু মাপতে গেলে কোনো একটা রাশি দিয়েই তো আমরা মাপি। পরিমাপন একক বলা হয়, যে কোনো জিনিস মাপতে গেলে তার পরিমাপন একক দিয়ে মাপি। যেমন দৈর্ঘ্য মাপতে গেলে কি দিয়ে মাপি বলো? মিটার, সেন্টিমিটার। জামা কাপড়ের ক্ষেত্রে ছোট জিনিস হলে আরো মিলিমিটার, আরো ন্যানোমিটার, এসব ছোট হয়ে যাবে। আর যদি বড় মাপো, সব থেকে বড় মাপো কি করবে? সব থেকে বড় মাপো তাহলে কি হবে? আলোক বর্ষে চলে যেতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আলোক বর্ষ। হ্যাঁ, আবার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে একটা। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোনটা? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে আমাদের পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, সেটাকে অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব বলা হয়, ঠিক আছে? এক অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব, দুই অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব, এরকম বলা হয়। আর আলোক বর্ষ বলতে, আলোক বর্ষ বলতে আলো এক বছরে কতটা পথ অতিক্রম করে, ঠিক আছে? এক বছরে আলো কতটা পথ অতিক্রম করে সেটা হচ্ছে এক আলোক বর্ষ। বুঝতে পারলে? তো এটা হচ্ছে দূরত্বের পরিমাপক একক। তো তেমনি এরকম এই যে মেমোরি আছে, তো মেমোরিকেও কিন্তু এরকম মাপা যায়। ওজন যেমন মাপা হয়, তেমন মেমোরিকেও কিন্তু মাপা হয়। সেই মেমোরির একক গুলো কিন্তু খুব ভালো করে জেনে রাখো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রথমে দেওয়া আছে কি, 1 বিট ইজ ইকুয়াল টু বাইনারি ডিজিট, ঠিক আছে? বাইনারি ডিজিট, এখানে কনসেপ্ট গুলো খুব ভালো করে ক্লিয়ার করো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 বিট ইজ ইকুয়াল টু 1 বাইনারি ডিজিট। কম্পিউটার বাইনারি নাম্বার সিস্টেম, আগের দিনে নাম্বার সিস্টেম হয়েছিল, তোমরা অনেকে দেখেছো, অনেকে দেখোনি, ক্লাস করেছো, অনেকে করোনি। তো এই জন্য বলি ক্লাসগুলো করবে, না হলে সিকোয়েন্স থাকে না। কোনো কিছু একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তবু বলে রাখি যে কম্পিউটার ফলো করে কি, বাইনারি ডিজিট ফলো করে। কেন? কম্পিউটারের যে সিচুয়েশন, মানে এই কম্পিউটেবল ফর বাইনারি ডিজিট। কেন? কারণ হচ্ছে তোমার কখনো ইলেকট্রিক কখনো অন হতে পারে, যেহেতু ইলেকট্রন নিয়ে কাজ করছে, তো ইলেকট্রনিক ডিভাইস বলি আমরা এগুলো। কম্পিউটার কি ইলেকট্রনিক্স ডিভাইস না? ইলেকট্রন কি করতে অন হতে পারে, আবার অফ হতে পারে। কোথাও লাইট অন হতে পারে, লাইট অফ হতে পারে, তাই তো? তাহলে অফ ইজ ইকুয়াল টু 0, অন ইজ ইকুয়াল টু 1, যদি তাই ধরো। তাহলে সেই জন্য এই কিন্তু বাইনারি ডিজিট ফলো করে কম্পিউটার। কি 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 এই তোমার এই ফলো করে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু এটা ফলো করে, ঠিক আছে? বাইনারি নাম্বার সিস্টেমেই কিন্তু এর সমস্ত কাজকর্ম করে। 0 1 ছাড়াও কিন্তু কিচ্ছু বোঝে না। ম্যাথমেটিক্যালি হচ্ছে ক্যালকুলেশন করে, যা কিছু করে সব 0 1 নিয়েই ক্যালকুলেশন করে, তার বাইরে চলে না, ঠিক আছে? তাহলে মেমোরি যেহেতু ওর বেসিক জিনিস, খাদ্য ওকে বলতে পারো, মানে এটা দিয়েই তো সব ক্যালকুলেশন করবে, তাহলে তার মধ্যে তো সেই জিনিসগুলো থাকবে। তো তাহলে এর হচ্ছে মিনিমাম যেটা হচ্ছে 8 বিট নিয়ে 1 বাইট তৈরি হতে পারে। একটা সব থেকে ছোট ইউনিট হচ্ছে 1 বাইট, ঠিক আছে? বিটস 8 বিটস নিয়ে 1 বাইটস তৈরি হয়, ঠিক আছে? তো এখানে এই 8 বিটস, এটা মেমোরি ইউনিট, সব থেকে ছোট ইউনিট। এটা কিন্তু অনেক সময় 16টা নিয়ে তৈরি হতে পারে, 32টা নিয়ে তৈরি হতে পারে, 64 নিয়ে তৈরি হতে পারে, সেটা ডিপেন্ড করবে সেটা ওই এর উপরে, ঠিক আছে? তোমার মেমোরি ইউনিটস এর উপরে। তো এখানে মিনিমাম আমি 8 বিটস নিয়ে 1 বাইট আমি তৈরি করতে পারি। তাহলে 1 বাইট হচ্ছে সব থেকে ছোট ইউনিট, 1 বাইট।
তাহলে 1 বাইট মানে তুমি ধরতে পারো একটা ওয়ার্ড, ঠিক আছে? তাহলে একটা ওয়ার্ড হলে লিখে দিতে পারো, এটা লিখে নাও। এটা 1 বাইট মানে একটা ওয়ার্ড যদি তুমি টাইপ করো তাহলে কম্পিউটারে কতটা জায়গা দখল হবে? কতটা জায়গা দখল হবে? 1 বাইট জায়গা দখল হবে একটা ওয়ার্ড টাইপ করবে। তারপরে তুমি 124 বাইটস বলছো, 124 বাইটে 1 কিলোবাইট, ঠিক আছে? তো তুমি পুরো পাতাটা ভর্তি করে দিবে, তাহলে কি হবে? 1 কিলোবাইট জায়গা নিয়ে নেবে, বুঝতে পারলে? আচ্ছা, এবার 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। মেগাবাইট মানে এমবি বলি আমরা, কেবি মানে কিলোবাইট মানে কেবি। এগুলো ফুল ফর্ম গুলো দেয়াই আছে এখানে, তোমরা শর্ট ফর্ম গুলো একটু জেনে নেবে। কিলোবাইট মানে কেবি, মেগাবাইট মানে এমবি, ঠিক আছে? মেগাবাইট। তাহলে 1024টা যদি পেজ নিয়ে একটা উপন্যাস হতেই পারে, হতে পারে না? তাহলে একটা উপন্যাস ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট, তাই তো? তাহলে একটা উপন্যাস যদি তুমি কম্পিউটারে টাইপ করে নাও, রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় উপন্যাস, তুমি সেটা টাইপ করে ভর্তি করে দেবে, দেখা গেলো 124টা পাতা হয়েছে। তাহলে কম্পিউটারে কত মেমোরি নিয়ে নেবে? প্রায় 1 এমবি, 1 মেগাবাইট, ঠিক আছে? এবার দেখো 1024 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 জিবি। তাহলে 1024টা উপন্যাস ধরে নাও, মাথার মধ্যে রাখো, ঠিক আছে? তাহলে 1024টা উপন্যাস হলে 1 জিবি হবে। 1024টা উপন্যাস হলে 1 জিবি হবে। আবার বলছে 1024টা জিবি মানে 1024 জিবি নিয়ে 1 টেরাবাইট, মানে 1024টা নিয়ে 1 টেরাবাইট, মানে 1024 ইন্টু 1024 কতগুলো উপন্যাস, বুঝতে পারলে? এইবার চলে আসো আরো নেক্সট যা আছে সেটা তোমরা যদি চাও করতে পারবে, তোমার ম্যাক্সিমাম যতদূর যেতে পারো যাবে, আমি এখানে আর বলবো না। এত দূর আছে, যতদূর যেতে পারো যাবে, এগুলো মুখস্থ করবে তোমরা, ঠিক আছে? যতটা পারো মুখস্থ করবে, টিভি পর্যন্ত এনা, যদি তারপরেও যাও যেতে পারো, তোমার মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? এবার গল্প হচ্ছে এটা, ধরো তোমার সিডিতে, একটা সিডিতে কত মেমোরি ধরে বল? একটা সিডি 700 এমবি। তাহলে ওই সিডিটার মধ্যে কতগুলো উপন্যাস রাখতে পারবে আমাকে বল? আমি বলে দিচ্ছি এতক্ষণ ধরে গল্প। তাহলে ওটার মধ্যে কতগুলো উপন্যাস রাখতে পারবে? 700 এমবি, 1 এমবি মানে একটা উপন্যাস, তাহলে 700 এমবি মানে 700টা উপন্যাস। মধ্যে কম্প্যাক্ট ডিস্কের মধ্যে, কম্প্যাক্ট ডিস্কের মধ্যে তুমি কতগুলো রাখতে পারছো? 700টা উপন্যাস। তাহলে তুমি একটা আলমারিতে কতগুলো বই পাবে? 700 মতো বই। 700 ধরবে কিনা সন্দেহ, ধরবে না, 400টা ধরবে। তাহলে দুটো আলমিরাতে যা ধরে, তুমি সেটা একটা পাতলা সিঁড়ির মধ্যে নিয়ে বয়ে চলে যাচ্ছে, কি না? তাতে কি পোকা ধরবে? ধরবে? ধরবে কি? ধরবে না। তাতে কি অত খরচ হবে? তোমার আলমারিটা রাখতে একটা খরচ, একটা জায়গা দখল করবে, অতগুলো কাগজ, তাই তো? তাহলে এত তথ্য তুমি একটা সিম্পল একটা পাতলা থিন একটা রেকর্ডের মধ্যে ধরে রাখতে পারছো, পারছো না? তাহলে এটা একটা রেভলিউশন। তাহলে এই তথ্যগুলোকে এত সুন্দর ছোট জায়গার মধ্যে রাখার একটা সিস্টেম আমরা কিন্তু আবিষ্কার করে ফেলি, ঠিক আছে? তাহলে সিডির মধ্যে তুমি কত তথ্য তুমি নিয়ে রাখতে পারছো। ডিভিডির মধ্যে আবার কি হবে? ডিভিডির মধ্যে কিন্তু আরো বেশি ডেটা রাখতে পারবে। কত না, একটা ডিভিডিতে কত ধরে তাও যদি প্রশ্ন করে, এগুলো প্রশ্ন আসবে। একটা ডিভিডিতে কত মেমোরি ধরে? 4.4 জিবি, 4.4 জিবি থেকে প্রায় 16 জিবি পর্যন্ত তুমি রাখতে পারো, ঠিক আছে? তাহলে 4.4 জিবি মানে কত রাখতে পারো? তাহলে 4 জিবি ধরি না, তাহলে 4 জিবি 1024 কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4000 সামথিং, তাই তো? তাহলে 4000-এর মতো বই একটা ডিভিডিতে তুমি নিয়ে যাবে, মানে উপন্যাস 4000-এর মতো উপন্যাস একটা ডিভিডিতে, পাতলা ডিভিডির মধ্যে নিয়ে চলে যাচ্ছে। তুমি ইমেজিন করতে পারছো কত তথ্য তুমি নিয়ে যাচ্ছ, কত ইনফরমেশন তুমি নিয়ে যাচ্ছ, কত সহজে, কত সিম্পল ভাবে, তাই না? তাহলে এই তথ্যগুলো তুমি কিন্তু এর মধ্যে রাখতে পারছো। এবার এই তথ্যের ফরমেশন আলাদা হতে পারে, এখানে তুমি টেক্সট হিসেবে নিলে, আমি এতক্ষণ যদি গল্পটা বললাম টেক্সট, তুমি ভিডিও রাখতে পারো। ভিডিও রাখলে কত মিনিটের তুমি ভিডিও রেখেছো, কত কে, 4K হলে বেশি হবে, যদি রেজলিউশন কম হয় তাহলে আরো বেশি থেকে তুমি ভিডিও রাখতে হবে, রেজলিউশন বেশি হলে 4K থেকে 8K হলে তাহলে ভিডিও মিনিটটা কমে যাবে, কারণ তার রেজলিউশন অনেক বেশি, বুঝতে পারছো? তো বিষয়গুলো এরকম। যদি সাউন্ড রাখো MP3, সেটাও রাখতে হবে, অনেক রাখতে হবে, ভিডিও থেকে তো অনেক রাখতে হবে, তাই না? অনেক মিনিটের রাখতে পারবে।
বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার মেমোরি ইউনিট। আর ডিভাইস গুলো যেখানে মেমোরি থাকে সেগুলোর কথা বলছি। তো মেমোরি ইউনিটটা ভালো করে দেখে নেবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি ছোট ছোট করে বলে দিয়েছি, এগুলো ভালো করে পড়ে নেবে, এগুলো পরীক্ষায় কিন্তু পড়বে। এবার চলে আসি, এই মেমোরি গুলোকে আরো কিরকম টার্মে বলা হয়। ভলাটাইল, নামটা শুনেই ভুলে যাওয়া কথাটা আছে না, ভলাটাইল মেমোরি মানে ভুলে যায়, যে মেমোরি ভুলে যায়। তাহলে অ্যাকচুয়ালি সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরিকেই কিন্তু ভলাটাইল মেমোরি বলা হয়। বলেছিলাম কি কিছুক্ষণের জন্য রেখে দেয় ক্ষণস্থায়ী ভাবে, তো সেটাকেই তুমি কি বলবে, ভলাটাইল মেমোরি। তোমাকে যদি প্রশ্ন করে যে আচ্ছা বলো তো কি একটা ভলাটাইল মেমোরির উদাহরণ দাও, কি বলবে? নিশ্চয়ই প্রাইমারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি হচ্ছে ভলাটাইল মেমোরি। এবার তোমাকে স্পেসিফিক্যালি যদি বলে হ্যাঁ বলো তো কোনো একটা উদাহরণ দিয়ে বলো আমাকে, নিশ্চয়ই প্রাইমারি মেমোরি একটা ভলাটাইল মেমোরি, অবশ্যই। তোমাকে উদাহরণ দিতে বলে তুমি কি বলবে? র্যাম। ঠিক আছে, র্যাম হচ্ছে ভলাটাইল মেমোরির মধ্যে পড়ে। ঠিক আছে, এবার ক্যাশে মেমোরি। তো ক্যাশে মেমোরি নিয়ে তোমাদেরকে বলেছিলাম একটু আগে, দেখো এই হচ্ছে র্যাম। তো র্যাম অপেক্ষাকৃত আমি কি বললাম স্লো কাজ করে, ওখানে দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে দেখবে। তো দেখো র্যাম কিন্তু খুব স্পিডে কাজ করতে পারে না রেদার দেন মাইক্রো প্রসেসর বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো মাঝখানে থেকে ক্যাসে, অ্যাকচুয়ালি ক্যাসেটা এখন এর ভেতরেই থাকে, এখন এখানে বাইরে করে দেখানো হয়েছে। আগে আসতো ক্যাশে মেমোরিটা, আগেকার যে কম্পিউটার গুলো ছিল আর যে মাদারবোর্ড ছিল তার বাইরে ক্যাশে মেমোরি থাকে, এখন ওই প্রসেসরের মধ্যে ইনবিল্ট থাকে। তুমি প্রসেসর যখন কিনবে ওই প্রসেসরে যে এ থাকে না ওই ওখানে লেখা আছে ক্যাশে মেমোরি এত দাম, ওখানে লিখে দেয় যে ক্যাশে মেমোরি যত বেশি থাকবে সেই প্রসেসরের দামও বেশি হবে। তো ক্যাশে মেমোরি থাকার মানে কি, কারণ এর কাছ থেকে ডেটা ও এখানে নেবে আগে, তারপরে একে সাপ্লাই দেবে, প্রসেসরকে সাপ্লাই দেবে। প্রসেসর যেহেতু দ্রুত কাজ করে, ও কিন্তু আগে থেকে র্যামের কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে তারপরে প্রসেসরকে সাপ্লাই দেয়। যখন তুমি হিউজ ডাটা নিয়ে কাজ করবে তখন তো বেচারি প্রসেসর ও তো আকু পাকু করবে, তুই ভাই দে, তো দিতে না পারলে কি করে হবে, কাজ করতে হবে, দেরি হয়ে যাবে। কিন্তু ক্যাশে মেমোরি যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারে ও কাজটা মিটিয়ে নেবে। তা সেই জন্য মাঝখানে কে থাকে, ক্যাশে মেমোরি। তাহলে বোঝা গেল, এখন ক্যাশে মেমোরিটা ইনবিল্ট অবস্থায় থাকে সিপিইউ এর মধ্যে, আগে কিন্তু মাদারবোর্ডের বাইরে আসতো, এখন প্রসেসরের মধ্যেই আসে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে ক্যাশে মেমোরি, এটা নিয়ে বলে নিয়েছি তোমাদেরকে। তো এবার চলে আসো, দেখো দুটো ভাগে ভাগ করা আছে, সিপিইউ আর হচ্ছে মেইন মেমোরি। তো অ্যাকচুয়ালি প্রসেসর কি করে, তোমার ব্রেন কি করে, তোমার ব্রেন কি করে, তোমার ব্রেন কি প্রসেস করে, আর তোমার ব্রেন প্রসেসটা করে কি নিয়ে। এই যে আমি বাংলা ভাষায় কথা বলছি, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ব্রেন তোমার মেমোরি থেকে কালেকশন করছে, এই ভাষা ম্যাচ করাচ্ছে। এই যে ভাষা বললাম ওটার সঙ্গে সঙ্গে তোমার ব্রেনে ম্যাচ করাচ্ছে। যদি ম্যাচ না হয় তাহলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, আমার এই কথাগুলো বলছি না তুমি বুঝতে পারছো না, তোমার আগে থেকে মেমোরি স্টোর আছে। যদি আমি ফ্রেঞ্চ বলি, যদি আমি এখন তোমাকে চাইনিজ ভাষায় কথা বলছি, তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কারণ তোমার ওই তথ্যগুলো স্টোর নেই তোমার কাছে। তখন ব্রেন ওটা নেবে কিন্তু ম্যাচ করতে পারবে না, করতে পারবে না হলে কিছু বুঝতে পারবে না। বুঝতে পারবে? তো তাহলে তোমার মেমোরির মধ্যে, মেন মেমোরির মধ্যে ওই তথ্যগুলো রাখা আছে বলেই তুমি এই বাংলা ভাষাটা বুঝতে পারছো, তোমার ব্রেন প্রসেস করছে, ম্যাচ করছে এবং রিয়েলাইজ করছে। সেটা কে করে? সিপিইউ। বোঝাতে পারলাম? একদম ক্লিন বোঝো। তো তাহলে এই সিপিইউ এর মধ্যে দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট। এএলইউ ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট। আর হচ্ছে কন্ট্রোল ইউনিট। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট কি করে? ভারসাম্য বজায় রাখে। তুমি যে এই যে আসছো হাঁটছো, ঠিক আছে, এটা ব্রেনের মধ্যে ইনফরমেশন আছে। তুমি ছোটবেলা থেকে যখন হাঁটতে শিখছো, তো প্রথমে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছ, অ্যারিথমেটিক লজিক এর মধ্যে আছে, দেখুন, ঠিক আছে। তো তুমি পড়ে যাও প্রথমে, ওই ব্যালেন্সটা কিন্তু তোমার মাথার মধ্যে স্টোর হয়, কন্ট্রোলটা তো তৈরি হচ্ছে তোমার মধ্যে, তুমি হাঁটছো, ওই কন্ট্রোলটা কিন্তু তৈরি হয়েছে তোমার মধ্যে। তোমার ব্রেনটাই কিন্তু নিয়ে যাচ্ছে, যদি তোমার ব্রেনটা ওই কন্ট্রোল ইউনিটটা যদি কোনোভাবে কোনো প্রবলেম হয়, তুমি হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারো, তোমার শরীর ভালো আছে কিন্তু তুমি পড়ে যেতে পারো, কারণ কন্ট্রোলটা নেই। বুঝতে পারছো? আমি কন্ট্রোল ইউনিট যদি তোমার ব্রেনের ক্ষতিগ্রস্ত হয়, হাঁটতে হাঁটতে দুম করে পড়ে যেতে পারো। বুঝতে পারছো যে তোমাকে কন্ট্রোল করছে। তাহলে কন্ট্রোল ইউনিট একটা। আরেকটা ইউনিট কি, যে লজিক্যাল ক্যালকুলেশন করে। বুঝতে পেরেছো? স্টিফেন হকিন্স কে চেনো? স্টিফেন হকিন্স জানো? স্টিফেন হকিন্স এর নাম শুনেছো তোমাদের? শোনোনি? স্টিফেন হকিন্স কিন্তু বর্তমানের সব থেকে বড় বিজ্ঞানী ছিলেন, রিসেন্টলি মারা গেছে। সব থেকে পৃথিবীর বড় একজন বিজ্ঞানী, আইনস্টাইনের পরে ছিলেন। ঠিক আছে, তো উনি মোটর নিউরনের রোগে, একটা রোগ আছে, সেই রোগে উনি, ওনার পুরো ব্রেনের কন্ট্রোল ইউনিটটা কোনো কিছু ছিল না, কিন্তু উনি লজিক, অ্যারিথমেটিক লজিক ইউনিটটা ওনার
কাজ করতো, মানে ওখান থেকে উনি সমস্ত তথ্য দিয়েছেন। কিসের তথ্য দিয়েছেন? যার জন্য উনি বিখ্যাত, হচ্ছে ব্ল্যাক হোলের তথ্য দিয়েছেন। ঠিক আছে, ব্ল্যাক হোল কিভাবে তৈরি হলো তার অঙ্কগুলো উনি করেছেন। তো তার সমস্ত তো কন্ট্রোলটা নেই শরীরের কোনো কন্ট্রোল নেই, কন্ট্রোল ইউনিটটা শরীরের নিয়ন্ত্রণ করার কোনো কিছু নেই, কিন্তু শুধুমাত্র তার লজিক ইউনিটটা ছিল। সেই লজিক ইউনিটে সারা পৃথিবী জয় করে নিয়েছেন। উনি ওইভাবেই ছিলেন। ঠিক আছে, তুমি দেখেছো খবর, এতে নিয়ে স্টিফেন হকিংসের ছবি ইন্টারনেটে দেখে নিও। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে জায়গা, বুঝতে পারলে? তাহলে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট কি জিনিস সেটা বুঝবে। আর মেন মেমোরির সঙ্গে কিন্তু ওর সম্পর্ক। যদি তোমার এই দুটো ভালোও থাকে, সব ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তোমার যদি তথ্য না থাকে, তোমার যদি তুমি ইনফরমেশনটাকে সাপ্লাই করতে না পারো, তাহলে সিপিইউ কোনো আউটপুট দিতে পারবে না। দিতে পারবে কি? তোমার শুধু প্রসেসরে কি করবে? কিছু করতে পারবে? যদি তোমার এই হার্ডওয়্যারের যে সব জিনিসপত্রগুলো যদি না থাকে, তার মধ্যে অবশ্যই মেমোরি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখান থেকে সে তথ্যটা নিয়ে তার প্রসেস করে তার আউটপুটটা দিয়ে দেয়, এখানে রেজাল্টটা দিয়ে দেয়। ঠিক আছে, রেজাল্টটা দেবে। তাহলে এখান থেকে তোমার ইনফরমেশন গুলো নেয়। তার মধ্যে কে কে আছে মেন মেমোরির মধ্যে? অপারেটিং সিস্টেম, যেমন তোমার মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড ফোন। খুব ক্লিয়ার ভাবে বোঝো এই জিনিসগুলো, সহজ করে বলছি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে মাথায় নিলে অনেক কিছু তোমার নলেজটা চলে আসবে। তাহলে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন গুলো কার উপরে থাকে? অপারেটিং সিস্টেমের উপরে থাকে না? অ্যাপের অ্যাপ্লিকেশন তোমার অ্যান্ড্রয়েডে চলবে? অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন তোমার অ্যাপেলে চলবে? চলবে না, চলবে না। তাহলে এই যে তোমাদের আমাদের যে ও কানেক্টের দুটো ভার্সন, যেটা মোবাইল ভার্সন আছে, যেটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটা আছে, আর একটা অ্যাপেলের জন্য আলাদা করে আছে। তাহলে দুটোই তো বানাতে হয়েছে দুজনের জন্য। বোঝা গেছে? তাহলে বোঝানোর বিষয় হচ্ছে এটাই, যে অ্যাপ্লিকেশন কিন্তু অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে তৈরি করা হয়, ওএস এর উপরে নির্ভর করে তৈরি করা হয়। তাহলে অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডের জন্য একটা হতে পারে, একই অ্যাপ্লিকেশন আবার তোমাকে আদার্স কোনো যদি অপারেটিং সিস্টেম থাকে তার জন্য কিন্তু আলাদা ভাবে তোমাকে বানাতে হবে। অ্যাপেল আলাদা প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু তোমার আলাদাভাবে বানাতে হবে। ইনপুট আউটপুট স্টোরেজ, এটা কি? ইনপুট আউটপুট স্টোরেজ, ইনপুট স্টোরেজ কি, আউটপুট স্টোরেজ কি? ইনপুট স্টোরেজ হচ্ছে তোমার মোবাইল ফোনের মধ্যে যে মেমোরি গুলো আছে। আউটপুট স্টোরেজ কি? যখন তুমি কোনো তোমার ওয়াইফাই প্রিন্টারকে দিয়ে প্রিন্ট করতে পারছো, তাহলে সেটা আউটপুট একটা স্টোরেজ ডিভাইস দিয়ে সেটা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইনপুট স্টোরেজ, আউটপুট স্টোরেজ। ইনপুট মানে তোমার ভেতরেই যেটা থাকে, আউটপুট মানে যেখানে পাঠাচ্ছ তারও একটা মেমোরি থাকতে হবে। ঠিক আছে, তো সেখানে পাঠাচ্ছ, তার যদি মেমোরি না থাকে সে রিসিভ করবে কি করে? তাহলে আউটপুট স্টোরেজের মধ্যেও একটা বিষয় থেকে যাচ্ছে। তো এটা ওয়ার্কিং স্টোরেজ। ঠিক আছে, আর হচ্ছে এখানে কি আছে? আনইউজ স্টোরেজ। কিছু থাকে সেটা তোমার আনইউজ থাকতে পারে, ইউজ নাও করে রাখতে পারো, কিন্তু আছে সেটা, প্রয়োজনে হয়তো ব্যবহার হবে। ওয়ার্কিং স্টোরেজ বলতে তুমি এটা এমন ভাবে ব্যবহার করছো যেটা তুমি মুভিং করছো, তখনও কিন্তু তুমি ব্যবহার করতে পারছো ওয়ার্কিং স্টোরেজ। ঠিক আছে, তো এইরকম বিষয়গুলো থাকে। তাহলে মেমোরির মধ্যে এতগুলো ভাগ আছে, এই কথাগুলো আমি বললাম। আর এটার সঙ্গে সিপিইউ এর কি সম্পর্ক? সিপিইউ কি করে? তোমাকে নিজেকে দিয়ে একটা উদাহরণ দিলাম। তোমার মধ্যে কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে। তার কি কাজ? তার কাজ হলো এখান থেকে মেইন মেমোরি থেকে ইনফরমেশনটা নেয়া আর আমাদেরকে রেজাল্ট প্রদান করা। ঠিক আছে, তাহলে সিপিইউ এই কাজটা করে। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হলো। এবার হচ্ছে র্যাম। র্যামের টাইপ অনেক রকম হয়, এগুলো এখানে দেয়া আছে। স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম, এইগুলো এখন অবসলিট হয়ে গেছে, এখন আরো হাইফাই র্যাম বেরিয়ে গেছে। যাক, র্যাম দেখতে কিরকম? এরকম দেখতে। ওই যে বলছি না ইন্টিগ্রেটেড সার্কিট, তা এইগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই একটা এইগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি গুলো থেকে। তো এর মধ্যে কিন্তু তথ্যগুলোকে রেখে দেয়। আবার এটাকে ভলাটাইল মেমোরি বলা হচ্ছে, মানে প্রয়োজন শেষ মুছে দেবে, মুছে দেবে। ঠিক আছে, তো তুমি যখন কোনো কিছু লিখছো, টাইপ করছো, কোথায় লেখা হয়? এই র্যামে লেখা হয়, যতক্ষণ তুমি সেভ করছো। যখন তুমি সেভ করবে তখন ওটা, যে সেভ করো না, সেভ বা সেভ অ্যাজ করো, তখন ওটা হার্ড ডিস্কে যাচ্ছে, তখন ওটা সেকেন্ডারি মেমোরিতে যাচ্ছে। না হলে তুমি যা কিছু করছো সবই প্রাইমারি মেমোরিতে লেখা হচ্ছে, র্যামেতেই লেখা হচ্ছে। তুমি যেটা দেখতে পাচ্ছ কম্পিউটারের মধ্যে, যা কিছু লিখছো, ওই করছো, ওই করছো, সব র্যামে লেখা আছে। যখনই তুমি সেভ করলে তখন ওটা হার্ড ডিস্কের মধ্যে সেভ হয়ে গেল, ওটার একটা কপি হার্ড ডিস্কের মধ্যে সেভ হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার ডাইনামিক একটা র্যামের উদাহরণ দেখালাম। আইসি দিয়েই তৈরি হয় র্যাম গুলো। এটা অবভিয়াসলি একটা হার্ডওয়্যার, তাই তো? শুয়ে দেখতে পাচ্ছি। তাহলে র্যাম কি? একটা হার্ডওয়্যার। এটা কি ধরনের মেমোরি? প্রাইমারি মেমোরি। ঠিক আছে, ক্লিয়ার একটা কনসেপ্ট লাগবে। আচ্ছা, এইবার ডাইনামিক র্যামের কিন্তু অনেক রকম ভাগ আছে। এইটা দেখো,
এই যে DDR2 DDR3 এইগুলো এই নোজ দেখে বুঝতে হবে, এগুলো নোজ বা ভাঁজ। তো এইখানে অনেকগুলো থাকে, আর এদিকে অনেকগুলো ফয়েল থাকে, মানে তারের ছোট ছোট তারের সারি থাকে, এদিকে তারের সারি থাকে, এদিকেও তারের সারি থাকে, ফয়েলের সারি থাকে। তো এই নোজ গুলো দেখে তুমি ধরতে পারবে, বা এর সংখ্যা দেখে তুমি ধরতে পারবে যে কোনটা কি ধরনের র্যাম। ঠিক আছে, এখন DDR4 বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ DDR2 এগুলো অবসলিট হয়ে গেছে, এগুলো এখন আর চলে না, তো এগুলোও চলে না, DDR2 এখনো চলে না, DDR3 DDR4 এসব টেকনোলজি গুলো এসে গেছে, র্যামের টেকনোলজি। ঠিক আছে, এগুলো সবই প্রাইমারি মেমোরির মধ্যেই পড়ছে। ওকে, তো এগুলো একটুখানি জেনে রাখবে, DDR3 DDR4 এই ধরনের র্যাম গুলো আছে। তো স্ট্যাটিক র্যাম এগুলো তখন মাদারবোর্ডে আসতো, এখন আর এরকম র্যাম নেই, এখন ওই র্যাম স্লটে লাগানো হয়। ঠিক আছে, এখন এইরকম নেই, এগুলো খুব প্রাচীন, এগুলো খুব পুরনো, এগুলো এখন আর নেই। এবার চলে আসি যেটা বলছিলাম, যে প্রাইমারি মেমোরি কিন্তু এর মধ্যে স্টোর রাখা হয় কিছু তথ্য থাকে, সেটা কি? রম। রম হচ্ছে এরকম একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরির উদাহরণ। যদি বলে তোমার রমের একটা উদাহরণ দাও, তাহলে কি বলবে? বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটার ফুল ফর্মটা লিখে রাখবে। তাহলে রমের উদাহরণ যদি চাই, এটা পরে পরীক্ষায় একটা রমের উদাহরণ দাও। রম কি ধরনের মেমোরি? অনেকে কিন্তু বলে ফেলে সেকেন্ডারি মেমোরি, কিন্তু না, সেকেন্ডারি মেমোরির মতো বৈশিষ্ট্য আছে, এ ধরে রাখতে পারে, কিন্তু এটা প্রাইমারি মেমোরির মধ্যেই পড়বে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি প্রাইমারি মেমোরি? রিড অনলি মেমোরি, তার মানে এর মধ্যে তথ্য আছে এবং ধরে রাখতে পারে, কিন্তু বিশেষ প্রক্রিয়ায় তুমি ফ্ল্যাশ আউট করতে পারো, মুছে ফেলতে পারো। সেই জন্য এর অনেক রকম ভাগ আছে, রম, রম মানে ইরেজেবল। ঠিক আছে, ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামের, মানে তুমি বুঝতে পারো, তাই না? তাহলে এইগুলো হচ্ছে বিশেষ এক ধরনের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাও কিন্তু বিশেষ এক ধরনের প্রাইমারি মেমোরি, তাই তো? তাহলে এটার ফুল ফর্ম পড়ে নেবে, বায়োসের ফুল ফর্ম দেখে নেবে। ঠিক আছে, রমের একটা উদাহরণ চাইলে বলবে বায়োস। ঠিক আছে, হ্যাঁ, বায়োসটা কি একটুখানি জানার দরকার। বায়োস হচ্ছে যখন তোমার কম্পিউটার ম্যানুফ্যাকচারিং হয়ে বেরোয়, তো তখন এই ওয়েবক্যামটা আসছে না, দাঁড়া তাহলে একবার অফ করে দিই শেয়ারিংটা। দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন শেয়ারিং, দাঁড়াও এক মিনিট, আর কি কি আছে? ভিডিও শেয়ারিং, স্ক্রিন শেয়ারিং, হোয়াইট বোর্ডটা দেখো, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? পাচ্ছ না? আচ্ছা, দাঁড়া চেঞ্জ করি। এইবার দেখো স্ক্রিনটাকে শেয়ার করা যাচ্ছে কিনা। দেখো এইবার দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে?
দেখতে পাচ্ছ তো? আচ্ছা, বেশ। তাহলে এই হচ্ছে তোমার রমের শ্রেণীবিন্যাস। আমি বলেছিলাম রম আবার কয়েক রকম ভাবে ভাগ করা যায়। রম, র্যান্ডম রিড অনলি মেমোরি; পি রম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি; ইপি রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি; ইপি রম, ইরেজেবল ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ঠিক আছে, এগুলো মুখস্থ করে রাখবে, এগুলো ফুল ফর্ম দেওয়া আছে। তো এই হলো এতক্ষণ ধরে যে গল্প বলে গেলাম, সেটা হচ্ছে সবই প্রাইমারি মেমোরির গল্প। ঠিক আছে, তো এবার চলে আসো নন ভলাটাইল মেমোরি, যেটাকে সেকেন্ডারি মেমোরি আমরা বলবো। সেকেন্ডারি নন ভলাটাইল মানে ভুলে যাবে না, তার মধ্যে তথ্য দীর্ঘস্থায়ী ভাবে থাকবে। তাহলে যেখানে তথ্য দীর্ঘস্থায়ী ভাবে সেটাই সেকেন্ডারি, তাকেই আমরা নন ভলাটাইল মেমোরি বলে থাকি। তাহলে নন ভলাটাইল মেমোরির মধ্যে কি কি থাকে ভালো করে দেখো। এইগুলো সবই কিন্তু সেকেন্ডারি মেমোরি বা নন ভলাটাইল মেমোরি। ঠিক আছে, তো এখানে কি কি দেখতে পাচ্ছ? এটা নিশ্চয়ই জানো, ফ্ল্যাশ মেমোরি বা পেন ড্রাইভ। আমি বলেছিলাম ফ্ল্যাশ মেমোরি। এটা হচ্ছে ফ্লপি ডিস্ক, দেখতে এরকম ছিল। এটা এখন আর চলেই না, এখন অবসোলেট হয়ে গেল। আমরা যখন ছোটবেলায় আমরা এতে মেমোরি নিয়েছিলাম 1.44 এমবি মাত্র। 1.44 এমবি মানে বুঝতে পারো, মানে একটা উপন্যাস 1.5টা উপন্যাস ধরে কোনো রকমে, বুঝে গেল? এই ছিল তোমার তখনকার মেমোরি, বুঝতে পারলে? জিপ ডিস্ক এই ধরনেরই, কিন্তু এটাও অবসলিট হয়ে গেছে। সিডি আর ডব্লিউ তো নিশ্চয়ই জানো তোমরা, সিডি দেখেছো, সিডি আর দেখেছো। মানে আর মানে রিড অনলি, আর ডব্লিউ রিড রাইট, রিডাইটেবল মানে মুছে আবার লেখা যায়। হয়তো দুবার তিনবার মুছে তুমি করতে পারো, তারপরে ফেলে দিতে হবে। তো এটাও তাই, ডিভিডি আর ডব্লিউ মানে রিডাইটেবল, মানে মুছে আবার আবার তুমি আরেকবার দুবার তিনবার চারবার, কোনোটা 5 বার, কোনোটা 10 বার, যার যেরকম। এগুলো তখনকার দিনে ছিল, এও প্রায় অবসলিট, এখন আর নেই, এখন আর চলে না। এটা রিড অনলি। স্টোরেজ টেপ, যেটা এতক্ষণে আলোচনা হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম টেপ রেকর্ডার, ভিসিডি বলেছিলাম। তো স্মার্ট মিডিয়া, এটা তোমরা অনেক সময় দেখবে যে ডিজিটাল ক্যামেরার মধ্যে থাকে, দেখেছো? ডিজিটাল ক্যামেরার মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এর মধ্যে থাকে, ল্যাপটপের মধ্যেও মেমোরি এই ধরনের লাগানো যায়। তো এইটা হচ্ছে রিমুভেবল হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক যেটাকে বলে থাকি, বা রিমুভেবল হার্ড ডিস্ক। মাইক্রো ড্রাইভ, ঠিক আছে, মেমোরি ডিস্ক বা মেমোরি চিপ, আমরা স্টিক বা চিপ এগুলো বলে থাকি। ঠিক আছে, স্মার্ট কার্ড, ওকে, এই যে মেমোরি চিপ একটা লাগানো থাকে, দেখিস তো, সেগুলো এক ধরনের মেমোরি হবে। অনলাইন স্টোরেজ সাইট, এই যে অনলাইনে আমরা বিভিন্ন ধরনের তথ্য রেখে দিচ্ছি। এই যে আমার এই মুভিটা পুরোটাই থাকবে, আমার মুভিটা থাকছে না ইউটিউবে, তাহলে ওটা তো কোথাও না কোথাও আছে, তাহলে সেটা কি স্টোরেজ? অনলাইন স্টোরেজ ডিভাইস, তাই তো? পিসি কার্ড, মানে পিসি মানে পার্সোনাল কম্পিউটার কার্ড, পিসি কার্ড, তো সেটাও এক ধরনের মেমোরি। তাহলে এইগুলো কিন্তু দীর্ঘস্থায়ী ভাবে থাকার জন্য, এগুলো হঠাৎ চলে যাওয়ার জন্য নয়। তাহলে এটা সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে, বুঝতে পারলে? এগুলো সবই সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। দেখো ম্যাগনেটিক টেপ, এটা অনেকেই যারা পুরনো মানুষজন তারা একটু জানে, তোমাদের থেকে একটু বয়স্ক তোমার দাদারা, তারা দেখেছে, তারা টেপ রেকর্ডার চালিয়েছে, গান শুনেছে। তখন গান শুনতে গেলে আমরা বাড়িতে যদি ইন্ডিভিজুয়ালি গান শুনতে, তখন সিডির আগের, সিডি আসার আগের এই গল্পটা, ঠিক আছে? তখন ম্যাগনেটিক টেপ ইউজ করা হতো। তো সেই হচ্ছে এটাও এক ধরনের মেমোরি। এটা হচ্ছে হার্ড ডিস্ক। এখন এই হার্ড ডিস্কও অবসলিট হয়ে গেছে, এখন এই জায়গায় এসএসডি চলে এসেছে। ঠিক আছে, সলিড স্টেটেড ড্রাইভ, এসএসডি, সলিড স্টেটেড ড্রাইভ, এটা চলে এসেছে এর পরিবর্তে। এটাও পুরনো হয়ে গেছে, তো এটা এখন আর ব্যবহার করা হয় না। এখনো আছে, অনেকে কম্পিউটারের মধ্যে লাগানো আছে, কিন্তু এটা আর ব্যবহার করা হয় না। আচ্ছা, এখানে দেখো তিনটে একটু জেনে নেওয়া দরকার। ব্লু রে ডিস্ক, আমরা তো সিডি ডিভিডি জানি, কিন্তু এগুলো জানি না অনেক সময়। তো ব্লু রে ডিস্ক, এইচডি ডিভিডি আর এইচভিডি, হলোগ্রাফিক ভিডিও ডিস্ক। দেখো এখানে দেয়া আছে কত, তা এর কত জিবি ধরতে পারে ব্লু রে ডিস্ক? প্রায় এত জিবি। আর এই স্পিড কত হতে পারে দেখো, 36.5 এমবিপিএস। ঠিক আছে, এটা কত জিবি হতে পারে, আর এর স্পিড কত হতে পারে? আর এইভাবে দেখো, এইবারে দেখো এই মানে হলোগ্রাফিক ভিডিও স্পিড দেখতে পাচ্ছ, 1 Gbps। তাহলে এইগুলো কত পাওয়ারফুল বুঝতে পারছো? 300 জিবি। ঠিক আছে, তো এখন এই যে তোমার ওই শাহনাজের যে এগুলো হচ্ছে, ওই যে তোমার 3D স্ক্যানার দিয়ে ছবি নিচ্ছে, এই নিচ্ছে ওই নিচ্ছে, এই স্টোরেজ গুলোর মধ্যে ঢুকিয়ে যাচ্ছে। কারণ ওইটা একটা কপি রেখে দেবে, একটা কপি হয়তো পাঠাতে হবে, বুঝতে পারলে না? একটা কপি যে যারা ইনভেস্টিগেশন, যারা ডিপার্টমেন্ট, তারা একটা রাখছে, আর একটা কপি হচ্ছে তোমার থানায় দিতে হতে পারে, তোমার কোর্টে সাবমিট করতে হতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে এইসব জিনিসগুলো ইউজ করা হয়, বুঝতে পারলেন? যাদেরকে একটা কপি দিতে হবে, পুরো ভিডিওটার কপি দিতে হবে। তো এইভাবে এগুলো হয়। তাহলে এগুলো কোথায় কোথায় ইউজ হয় বুঝতে পারছো?
বা তোমার টোটাল এই যে আমাদের এমসিসি চালু হয়ে যাবে, মানে মডেল প্রোডাক্ট কন্ডাক্ট চালু হবে, বিভিন্ন জায়গায় কি নেতা কি বক্তব্য দিচ্ছে তার সব দেখবে সিডি হয়, একটা সিডি থাকে, একটা সিডি ওরা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। তাহলে এইভাবে মেমোরিটা তোমার কাছে রইলো হতে পারবে, কিন্তু সব যদি তুমি অনলাইনে রাখো তত সেটাও হয়, কিন্তু সেটা তো তোমার কাছে নির্দিষ্ট একটা কপি থাকছে না। প্রয়োজন পড়লে তুমি একটা কপি তাকে দিচ্ছ, তোমার কাছে একটা থাকে, ডাবল হয়ে গেছে। আর এক জায়গায় তুমি যাচ্ছে, অন্য একটা জায়গায় থাকছে। তো এই ধরনের বিষয়গুলো থাকে, যেখানে তোমাকে একটা কপি দিতে হবে, সেগুলোর ক্ষেত্রে এখন এই মেমোরিগুলোকে ইউজ করা হয় ডিপার্টমেন্টাল ক্ষেত্রে, বা তোমার যদি ইন্ডিভিজুয়ালি কোনো বিজনেস থাকে সেখানে যদি প্রয়োজন হয় তুমি এগুলো ব্যবহার করতে পারো। বোঝাতে পারলাম? তাহলে এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। অবশ্যই এগুলো সব অপটিক্যাল ডিস্ক, ঠিক আছে? অপটিক্যাল ডিস্ক, অপটিক্যাল কেন বলা হয়? এর মধ্যে স্পাইরাল ট্র্যাক থাকে, ঠিক আছে? এরকম পেঁচানো ট্র্যাক থাকে, এরকম পেঁচানো ট্র্যাক থাকে স্পাইরাল সবগুলোর মধ্যে। তো ওই স্পাইরাল ট্র্যাকের মধ্যে কখনো স্পিড থাকে, কখনো ল্যান্ড থাকে, কখনো গর্ত থাকে, কখনো সমান থাকে। ওপর থেকে একটা লাইট পড়ে, ইনফ্রারে পড়ে, ইনফ্রারেটা যদি স্ক্যাটার্ড হয়ে যায় তাহলে সেন্সর ডিটেক্ট করে 0, আর যদি ল্যান্ডে পড়ে যদি আসে তাহলে ওটা সেন্সর ডিটেক্ট করে 1। তাহলে এইভাবে এর মধ্যে কিন্তু এগুলো থাকে। এই স্পাইরাল সিঁড়ির ক্ষেত্রে দেখা যাবে 3.5 মাইল করে যাবে। যদি এটাকে ফিতে ধরো, তুমি টেনে যদি নিয়ে যাও ওই স্পাইরালটাকে, 3.5 মাইল একটা সিঁড়িতে থাকে, 3.5 মাইল। তাহলে এগুলোকে কত থেকে বুঝতে পারছো? মানে ওইটা যদি প্যাঁচ ধরে থাকে, স্পাইরাল প্যাঁচ যদি ধরো এত সূক্ষ্ম, ওটা যদি টেনে নিয়ে যাও, সিঁড়ির ক্ষেত্রে 700 এমবি ধরো, তো সেক্ষেত্রে কত 3.5 মাইল চলে যাবে। বুঝতে পারলাম? তো এই ধরনের জিনিসগুলো বা টেকনোলজিটাকে ইউজ করা হয় এর মধ্যে। আর এগুলো হচ্ছে মেমোরি কার্ড, যেটাকে আমরা ফ্ল্যাশ ড্রাইভ বলি। এগুলো সবগুলো কিন্তু ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে পড়ছে। এগুলো তোমার অনেক সময় মোবাইল ফোনেও, এইগুলো ছোটগুলো মোবাইল ফোনে আমরা দেখি। আর এইটা তো তোমরা জানো পেন ড্রাইভ, এগুলো সব পেন ড্রাইভ, তাই না? আর এইগুলো সাধারণত তোমরা ওই ক্যামেরা ট্যামেরার মধ্যে থাকে অনেক সময়, ঠিক আছে? তো এগুলো দেখে নেবে। তো এগুলো হচ্ছে মেমোরি কার্ড, ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভ, একই জিনিস, ঠিক আছে? সবগুলোই ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে পড়ছে, এগুলো সবই ফ্ল্যাশ ড্রাইভ গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে মেমোরিটা ভালো করে জেনে নেবে। আবার সবাইকে বলছি, তোমরা কিন্তু অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। রাত্রের দিকে যে ক্লাসগুলো হয়তো প্রতিদিন হয় না, কিন্তু যখন হবে আমি কানেক্ট বলে বা স্টার্ট বলে লিখলে করবে, কারণ এখান থেকে তোমাদের কেরিয়ারের একটা অপরচুনিটি আছে। তোমাদের নিয়ে হয়তো মার্চ মাসেই আমরা বসবো, মার্চের শেষের দিকে হয়তো বসবো, সমস্ত অভিভাবক নিয়ে বসবো। আগে স্টুডেন্টদের কি ডেভেলপমেন্ট হয়েছে সেটাও কিন্তু আমরা দেখবো। অনেকেই কিন্তু অনলাইনে ক্লাসে আসছে না, আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা দেখো তোমরা। কিন্তু যদি সুযোগ হয় অন্তত কানেক্ট করো, অনলাইনে কানেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। দেখো সবটা দেখা গেছে তো? ঠিক আছে, ঠিক আছে, এটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি।